আমি শান্তনু চলে এসেছি আবার আপনাদের কাছে সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায়। চেনা কবির ভালো লাগা কবিতায় আজ ষষ্ঠ পর্ব, এবং আজ যার কবিতা আমরা আমি পড়ব এবং কিছুটা আমার অনুভূতির কথা আপনাদের কাছে বলবো, তিনি আমার অত্যন্ত প্রিয় কবি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। যারা কবিতা লেখালেখি করেন, কবিতা নিয়ে যারা চর্চা করেন, তাদের কাছে সুদীপ্তদার পরিচয় আলাদা করে কিছু দেওয়ার নেই। এবং দীর্ঘদিন ধরে এখন রোদ্দুর পত্রিকার নিরবচ্ছিন্নভাবে প্রকাশ হচ্ছে, তিনি তার প্রধান কাণ্ডারি সম্পাদক। সুদীপ্তদার সাথে আমার আলাপ মূলত ফেসবুকে। সেটাও কেদারদা আমাকে বলেন, ইচ্ছে কুসুমের সম্পাদক, তিনি আমাকে বলেন যে এরকম সুদীপ্তদার সঙ্গে ফ্রেন্ডশিপ করো, দারুণ কবিতা লেখেন উনি, কবিতা পাবেন। আমি ফ্রেন্ডশিপ করলাম। তারপর যেটা বিস্ময় আমার কাছে, সেটা হচ্ছে যে প্রতিদিন সুদীপ্তদার একটি একটি করে কবিতা, সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই সুদীপ্তদার নতুন কবিতা। অনেকটা খবরের কাগজের মতো অভ্যাস হয়ে গেছে আমাদের। শরীরটা একটু খারাপ, তাই আজকে তো একদম সকালে চায়ের মতো সুদীপ্তদার কবিতা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের অনেকের কাছেই। সুদীপ্তদার কবিতা আহ, নিয়ে আমি নিশ্চয়ই পরে আলোচনায় আসছি, কিন্তু এছাড়াও সুদীপ্তদার সাথে এই আলাপ পর্বের মধ্যে দিয়ে ওনার এখন রোদ্দুর পত্রিকায় দু কয়েকটি সংখ্যায় আমার লেখার সুযোগ হয়েছে। এবং আরো একটি মহৎ গুণ, যেগুলো অনেকের মধ্যেই থাকে না, ম্যাক্সিমামের মধ্যেই থাকে না, সেটা হচ্ছে যে উনি এই আলাপচারিতার মধ্যেও দুই একটি সংখ্যায় কবিতা প্রকাশ করার পর আমার কাছ থেকে আরো বাড়তি কবিতা চেয়ে নিতেন অন্যান্য পত্রিকায় দেওয়ার জন্য। এটি একটি মহৎ গুণ। দ্বিতীয়ত হচ্ছে যে একটা শঙ্কাও থাকে, একটা কবিতা পাঠালাম, তিনি সেটা গ্রহণ করলেন, কিন্তু দেখলেন ছাপানোর সময় তিনি আবার সেটা ছাপালেন না। আবার আমার কাছ থেকে একটা অন্য কবিতা, হয়তো আমি আলোচনার জন্য দিয়েছি, হয়তো বা ওনাকে পড়ার জন্য দিয়েছি, উনি সেটা ছেপে দিলেন। আন্তরিকতা, যে আমার ভালো কবিতা যখন যদি উনি সন্ধান পেলেন, তো সেটাকেই অগ্রাধিকার দিলেন। এই একটা দাদা ভাইয়ের অধিকার বোধ থেকে মধ্যে থেকে সুদীপ্তদার সঙ্গে আমাদের সম্পর্কের শুরুটা। এবং ইতিমধ্যে সরাসরি দুবার অবসরের সঙ্গে আমার দেখা হয়েছে। একটা হচ্ছে উনি ইচ্ছে কুসুমের একটা সভায় অতিথি কবি হয়ে এসেছিলেন, সেখানে তিনি পাঠ করেছিলেন তার কবিতা, গণমুগ্ধের মতো শুনেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে একবার গত বছর বেহালা বইমেলায় তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আমাকে কবিতা পাঠ করার জন্য। সেটা আমার কাছে একটা সম্মানের ছিল বটেই। এবং বেহালা বইমেলার অন্যতম তিনি প্রধান সংগঠক বলা যায় সুদীপ্তদা। 1958 সালে জন্মগ্রহণ করেছেন কলকাতাতে, তারপর স্নাতক হয়েছেন, চাকরি করেছেন, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। তার লেখালেখি শুরুটা 1972 সালে, এবং 1975 সালে প্রথম কবিতা প্রকাশ পায়। সেই সময়ই তিনি রোদ্দুর নামে পত্রিকা সম্পাদনা শুরু করেন, ষান্মাসিক ছিল তখন সেটা। 1986 সালে এই রোদ্দুরের নাম বদলে হয়ে যায় এখন রোদ্দুর, যেটা আমরা এখন যেটা হাতে পাই। তার ইতিমধ্যে যে বই বেরিয়েছে কবিতার, আমরা যদি একটু সেদিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো ভালোবাসা অন্য বসন্তে, ঘুম স্টেশনে সবুজ লতা, নিশান্ত শুকতারা, চোখের আলোয় দেখেছিলাম, বৃষ্টি গায়ের অতিথিশালা, শব্দ বাউল,
ছড়ার বই হলো তার দুটি, অনুবাদ গল্প অনুগল্পের বই একটি, এবং সম্পাদিত সংকলন তিনি সম্পাদনা করেছেন বিভিন্ন সংকলনের 10টি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্য মুখ অন্য স্বর, কবিতার দর্পণে, আমার চোখে রবীন্দ্রনাথ, ভালো লাগা গল্প ও আমাদের অত্যন্ত সকলেরই প্রায় প্রিয় কবি আফ্রিকান কবি বেঞ্জামিন মোলায়েজের একটি কবিতা, নির্বাচিত কবিতা কৃষ্ণ গোলাপ নামে তিনি সংকলনটাকে সম্পাদনা করেছেন। বহু পুরস্কার পেয়েছেন। তিনি আমাকে বলেছেন যে পুরস্কারের বিষয়টা বড় নয়, সেটা আমি জানাচ্ছি না, তবে আমি বহু পুরস্কার পেয়েছি, সেটাকে এতে উল্লেখ করার মতো কিছু নেই। যাই হোক, অনেকেই দেখছেন, কমেন্টসও দেখতে পাচ্ছি, কিন্তু আমি সুদীপ্তদার কবিতায় চলে যাব। সুদীপ্তদার কবিতা নিয়ে যদি এক কথায় আলোচনা করেন, আমি এই কবিতার মধ্যে যে ঝাঁকি দর্শনে গেলাম, যতটুকখানি সংগ্রহ আমার কাছে আছে, সবটাই নেই, কিয়দংশ আমার কাছে আছে। তার মধ্যে আমি যেটা পেলাম, অদ্ভুত একটা রোমান্টিকতা সর্বক্ষণ তার কবিতায় জড়িয়ে আছে, একটা বেদনা, একটা আক্ষেপ, একটা বাউল মন তার যেন কোথাও কোথাও যেতে চায়, মুক্ত বিহঙ্গের মতো উঠতে চায়, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। পিছু টান আছে, মায়া আছে, এই সমস্ত কিছুর মধ্যে আর যেটা আছে সেটা হচ্ছে ঈর্ষণীয় ভরপুর প্রেম। ভরপুর প্রেম তার কবিতার ছত্রে ছত্রে আছে। সেই কবিতার ডালি নিয়ে আমি প্রথম কবিতাটা পড়ি। কবিতাটা অনেকদিন আগেকার লেখাও না, কিন্তু কবিতাটা পড়লে আমার খুব প্রিয় কবিতার মধ্যে এটি একটি। কবিতাটির নাম দেবীর মতো। মনে আছে বকুল, কলেজে তোমাকে আমরা যে যার নামে ডাকতাম। কেউ কেউ পড়ি বলতো, যেমন জয়ন্ত। জয়ন্ত আর আমাদের মধ্যে নেই, শুধু তুমি পড়ি হয়ে রইলে। কেবল আমি ডাকতুম বকুল, ডাকলেই মনে হতো তুমি যেন কেমন দেবীর মতো পবিত্র হয়ে ওঠো। অসম্ভব সুন্দর একটি রোমান্টিক কবিতা, রোমান্টিক উচ্চারণ, এবং মধ্যে একটা গল্পের স্মৃতি, কলেজ জীবনের একটা গল্পের স্মৃতি খুব অল্প কথার মধ্যে তিনি কবিতাটা নির্মাণ করেছেন। কিন্তু একটা গল্প আছে কবিতাটার মধ্যে, গল্পের কথা আছে, প্রেম আছে। এই প্রেমের পরিণতি কি কবি বলেননি এখানে, যেন পুরনো প্রেমকে তিনি হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন, এই ভঙ্গিতে লেখা এই কবিতাটা। এবং বিচ্ছেদ হারানোর ব্যথাও এখানে আছে, যেখানে বলেছেন তিনি জয়ন্ত আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তুমি পরি হয়ে রয়েছে। এই যে জয়ন্তর পরি আর কবির বকুল, এর মধ্যে তফাৎটা কোথায়? একই জন একটা প্রেমকে এমন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেন। কবি তারই কথা বললেন। এবং জয়ন্তর পরীর সঙ্গে ঈশ্বর, অপার্থিব একটা ঐশ্বরিক অশরীরী ব্যাপার। জ্যোৎস্না রাতে, পূর্ণিমা রাতে পরীরা নেমে আসে নির্জন স্থানে, একটা একটা হেভেনিক ব্যাপার, একটা 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 স্বর্গীয় অনুভূতির বিষয় যা জয়ন্তর মধ্যে ছিল। কিন্তু কবির প্রেম খুব আপন করা কবি, নামটা বকুল। বকুল নামটার মধ্যে একটা আপনতা লুকিয়ে আছে, একটা যেন নিজের করে নেওয়া বিষয় আছে, দূর সম্পর্কের নয়। তাই বকুল নামটাকে তিনি বাঁচলেন, এমন একটি নাম বাঁচলেন। এবং বকুল এখানে দেবী নয়, তিনি বলে দিলেন, ক্লিয়ার করে দিচ্ছেন, দেবীর মতো পবিত্র হয়ে ওঠো। অর্থাৎ তোমার প্রেমটাও পবিত্র। পরীর প্রেম, পরী যেমন পবিত্র, তেমনি বকুলও, তুমিও আমার কাছে পবিত্র। এই কবিতাটা একটা মন ভালো করা কবিতা। এইটা আমি বলতে পারি যে কবিতাটা পড়লে, কবিতাটা উচ্চারণ করলে, ভাবলে কবিতাটাকে নিয়ে মনটা ভালো হয়ে যায়। ঠিক এরই সঙ্গে সঙ্গে প্রেম এবং তার অঙ্গীকার, প্রেম কত গভীরে দাগ কাটে একজনের, যেখানে সে সমস্ত কিছুকে গ্রহণ করতে চায়, সমস্ত কিছুকে সে বুক পেতে নিতে চায়। এই বকুল সিরিজেরই যদি আমরা এই ধরনেরই একটি সিরিজ যদি আমরা ধরে নিই প্রেমের, সেখানে তিনি এই কবিতাটি লিখলেন। অনায়াস তার বিচরণ এই কবিতার, এই ধরনের
লাইনে দেখলাম আমি, যদিও এখনকার তিনি এই 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 নির্মাণটা ছেড়ে এসছেন এই বয়সে, এটা প্রথম দিককার লেখা। কবিতার নাম তুমি কাঁদলে। তুমি কাঁদলে সমস্ত শরীর আমার রাত্রির অন্ধকার মেখে বিশাল বৃক্ষ হয়ে যায়, অসময় ঝরে যায় ঝুড়ো ঝুড়ো পাতা, বুকের ভিতর নাবলা শব্দের খেলায় মেথে ওঠে তোলপাড় কষ্টময় বোধ। এখন তেমন করে কাঁদতে পারো কই বকুল? তুমি কাঁদলে আমার ভিতরে কাঁদে অন্য দুটি চোখ, নিরুপায় আমি তোমার কান্না দিয়ে গল্প শোনাই। কি অসম্ভব সুন্দর উচ্চারণ এই কবির নির্মাণ, কত ছোট্ট কথায় কি সুন্দর কথা বললেন তিনি, যে তুমি কাঁদলে আমি রাতের অন্ধকার মেখে যাবতীয় পাপ, যাবতীয় অন্যায়, যাবতীয় কিছু যা কিছু আছে দুর্নিবার সমস্ত কিছু কি আমি আমার বুকে নিয়ে একটি বিশাল হৃদয় হয়ে বৃক্ষ হয়ে যেতে পারি। বুকের ভেতর আমার নানা বলা না বলা শব্দের কথা মেতে ওঠে, তুমি কাঁদলে আমার বুকের ভেতর তোলপাড় হয়, জেগে ওঠে কষ্টময় বোধ। কত সুন্দর বললেন কষ্টময় বোধ। আর তারপর তিনি আবার বললেন, সময়ের ডিফারেন্সটা টানলেন, একটা প্রেম, প্রথম দিককার প্রেম আর তারপরের দিককার প্রেমে তিনি বললেন, এখন তুমি আর কাঁদতে পারো কই? এতটাই নির্ভরতা আমি দিয়েছি তোমাকে। বা প্রেমও হয়তো অসুখ করে, প্রেমও হয়তো মরে যায় কোথাও, প্রেমও হয়তো শুকিয়ে যায় শুকনো ঝোড়ার মতো, সেখানে বর্ষার জল না পেলে সে নদী জেগে ওঠে না, শুকনো নদী খাত থেকে যায়। তাই তিনি বলছেন, এখন আর তেমন করে কাঁদতে পারো কই, কিন্তু আমার ভিতরে কাঁদে অন্য দুটি চোখ, যে চোখ দিয়ে, এবং নিরুপায় আমি, এখানে আমার কিছু করার নেই, তোমার কান্না দিয়ে আমি গল্প শোনাই। এখানে তিনি বললেন, মানে আত্মার সাথে আত্মার মিলন যেমন তিনি প্রথমে বলেছেন, তেমনি অশ্রু দিয়ে শব্দ তৈরি হয়, গল্পের কথা বললেন, কিন্তু তিনি নির্মাণ করলেন কবিতা। তোমার কান্না দিয়েই আমার কবিতা, আমার 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 যা কিছু বলা, আমার যা কিছু বলতে চাওয়া, সমস্ত কিছু এখানে উচ্চারিত করলেন তিনি। অসম্ভব সুন্দর আরো একটি কবিতা। তিনি তো পারেন এত রোমান্টিজম, রোমান্টিসিজম, রোমান্টিকতা সুদীপ্তদার ছত্রে ছত্রে আছে। এবং সব থেকে বড় কথা, সুদীপ্তদার কবিতা বাছা খুব মুশকিল, এত কবিতার সম্ভার, সেখান থেকে সবটা পড়ে ওঠা যায় না, এইটা ছাড় নেবো না ওইটা নেবো, কোনটা পড়বো, এইটা একটা সমস্যা। কিন্তু আমি তার রোমান্টিকতা বোঝানোর জন্য একটি কবিতা থেকে মাত্র 3টি লাইন পড়বো। সেই 3টি লাইনই যেন মনে হচ্ছে একটি পূর্ণাঙ্গ কবিতা, যেখানে তিনি বলছেন, অপেক্ষা কবিতায়, কুয়াশা শিশির হলে স্নান সাঙ্গ করে ভীরু তিতিরের মতো তুমি এসো। কুয়াশা শিশির হলে স্নান সাঙ্গ করে ভীরু তিতিরের মতো তুমি এসো, আমার অপেক্ষা ছুঁয়ে দেবে তোমায়। কি প্রেমিকের উচ্চারণ, কবির কি উচ্চারণ, আমার অপেক্ষা ছুঁয়ে দেবে তোমায়। আর শিশির, কুয়াশা যখন শিশির হয়ে হবে, সেই জলে স্নান করে তুমি আমার কাছে এসো, আমি অপেক্ষায় আছি। অসাধারণ, অসাধারণ একটি কবিতা। আরো একটি অসাধারণ কবিতা পড়বো, খুব ছোট্ট কবিতাটি, এবং সেটি খুব খুব শিগগির শিগগির লেখা, কয়েকদিন আগে। যারা ফেসবুকে ফ্রেন্ড তারা নিশ্চয়ই কবিতাটা পড়েছেন, সব ম্যাক্সিমাম কবিতা সকলের পড়া, আমি জাস্ট মনে করে দিচ্ছি আর আমার অনুভূতিটা বলছি। এই কবিতাটির নাম উৎসর্গ। আমি আগে কবিতাটা পড়ে নিই, তারপর আমার অনুভবটা বলব। নদীর নাভির কাছে উলুধ্বনি রেখে ফিরে যাচ্ছে 8 পৌড়ে মেঘ, তার স্খলিত বসন থেকে ঝরে পড়ছে শকুন্তলা ভোর। আজ উৎসর্গ করব কাকে? মাত্র 5টি লাইনের কবিতা, কিন্তু এই ধরনের কবিতা পড়ার পর মনে হয় সারাটা দিন চুপ করে থাকি, নির্বাক হয়ে যায়। মন শুধু ভালো হয় না, মন যেন কোথাও একটা তলিয়ে যায়, হারিয়ে যায়, যখন তিনি বলেন নদীর নাভির কাছে উলুধ্বনি রেখে ফিরে যাচ্ছে এক 8 পৌড়ে নব। এটাই কাব্য, এই অনুভব চিত্র, এটা না থাকলে কবি হওয়া যায় না। কবি কবি তার যে
উপলব্ধি, মনের ভেতর তাকে যে ব্যাখ্যা করা, সেইটা এখানে রাখা যাচ্ছে। এবং কি মিষ্টি একটা অনুভব চিত্র তিনি এঁকেছেন 5টা লাইনে। এবং চমকে দেওয়ার মতো কিছু শব্দ, নদীর নাভি, এখানে উলুধ্বনি তিনি বলেছেন, নদীর নাভির কাছে নারীর যে বিচ্ছেদ হয় সন্তানের সঙ্গে মায়ের, এখানেও একটা জন্ম কথা আছে। সেখানে কি তিনি কোনো বিবাহ প্রস্তাব দিচ্ছেন উলুধ্বনির মাধ্যমে, নাকি নতুন কিছু সম্ভাবনাময় জন্মগ্রহণ করতে চলেছে, যার জন্য তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন? মেঘের স্খলিত বসন। এবং সব জায়গায় সব থেকে যেটা আমি এই কবিতাটা চমকে উঠেছি, আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন, সেটা হচ্ছে যে শকুন্তলা ভোর। এখন শকুন্তলা ভোর বলে আমরা জানি, শকুন্তলা হচ্ছে একটি চরিত্র, সবাই আমরা জানি। কর্ণমুনির পালিতা তিনি, মেনকা এবং বিশ্বামিত্রের কন্যা, কর্ণমুনির কাছে পালিতা হয়েছিল এবং দুষ্মন্ত রাজার পত্নী। একটা সুন্দর গল্প আছে, আংটি হারিয়ে যাও, আমি সেটা যাচ্ছি না। আসলে শকুন্তলা শব্দটার মধ্যে যদি আমরা ঢুকি, তাহলেই এখানে চাবিকাঠিটা এই কবিতাটায় মূল প্রকাশ করার আরো একটা অদ্ভুত দরজা যেন আমাদের সামনে খুলে যাবে। সেটা হচ্ছে শকুন্তলা মানে পাখি, ভাসমান পাখি, দাঁড়িয়ে থাকা বসে থাকা পাখি নয়, ভাসমান পাখি, যা মেঘের মতো। অর্থাৎ এখানে মেঘটা একটা ভাসমান পাখির মতো তিনি বলছেন, এবং পাখির দ্বারা রক্ষিত। তাহলে শকুন্তলা ভোর পাখির দ্বারা রক্ষিত। আমার মেঘ, নদী এবং পাখি সব মিলিয়ে একটা অদ্ভুত অলৌকিক ভোর আমার সামনে জেগে উঠছে। এবং কবি এখানে দ্বিধান্বিত যে আমি এই এই আজকের যে দিন, আজকের যে ভোর, এটা আমি কার সঙ্গে কাটাবো, কাকে বেছে নেব। এখানে এই দ্বিধা তিনি দিয়ে গেলেন। তিনি বললেন যে আমি কাকে উৎসর্গ করবো, যেন এই ছোট্ট কবিতার মধ্যে দিয়েও একটা অতৃপ্তি কোথাও তিনি রেখে গেলেন, যে যা চাই তা পাই না, যা পাই তা চাই না। তিনিও একটা দ্বিধা আমাদের জন্য রেখে যাচ্ছেন শেষ লাইনে, যে আজ উৎসর্গ করব কাকে, এই ভোটটুকু যেন আমি কারোর কাছে নিবেদন করব, সেই নিবেদন করার মতো কে আছে? অসম্ভব, অসম্ভব। এবং আমি এই কবিতা পড়ার পর আমার যে শব্দটা বেরিয়ে আসে, সেই শব্দটাই আমি বলি, এক্সেলেন্ট, দুর্দান্ত কবিতা। এখন কবির মধ্যে কি শুধু এই নৈসর্গিকতা, এই শুধু প্রেম? কিন্তু তার মধ্যে দুঃখও আছে, দুঃখ আছে, আশাবাদও আছে। শেষ মুহূর্তে গিয়ে তিনি আশার কথাও শুনিয়েছেন। তো সেই রকম একটি কবিতা আমরা পড়ব। কবিতার নাম হচ্ছে কথারা। তোকে দেয়া কথারা হারিয়ে যেতে যেতে ফিরে আসে হৈমন্তী বিকেলে, কুঁড়ি থেকে ফুল হতে থাকা কথার ভিতর ঝরে যাবার গোপন সূত্র গাঁথা। গায়ের আলোয়ান সরিয়ে তুই দেখে নিস, আমাকেও শিশির কতটা ভেজালো। কথাদেরও ইচ্ছে ছিল, কথাদের কথাদেরও ইচ্ছে ছিল কথার মুখোমুখি হবে। সেই সব অদৃশ্য ইচ্ছেগুলো ফড়িং স্বভাব কিছুতেই গেল না। আমিও বারবার তোর কথার সাথে সাযুজ্য খুঁজে হন্যে হয়ে যাই। হৈমন্তী বিকেলের জাফরান রঙে ডুব দিয়ে লজ্জাবতী লতার মতো সন্ধ্যা উঠে আসে। তোকে দেয়া কথারা, কথার কথা থেকে যায়, একটি নীলাভ সন্ধ্যা তারা এখনো পথ দেখায়। অসাধারণ একটি আশাবাদের কবিতা। শেষ লাইনে তিনি যেটা বলেছেন, যেন এখনো প্রাণ আছে, সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো প্রাণ আছে তার প্রতিধ্বনি। সমস্ত প্রতিশ্রুতি যখন হারিয়ে যায়, এবং সেটা হারিয়ে যেতে যেতেও ফিরে আসে আবার হেমন্ত, হেমন্তের যে শুষ্ক বিকেল, শীত আসছে, পাতা ঝরে যাচ্ছে, সেই সময়ের যে অনুভূতি তিনি বলছেন, আমার হারিয়ে যাওয়া কথা যেমন, আমার কথাগুলো যেমন হারিয়ে যায়, তোকে নিজে কথাগুলো দিয়েছেন। প্রথম কথা উচ্চারণটা হচ্ছে, প্রেমকে তিনি তুই তুকারিতে নিয়ে এলেন। তোকে যে কথা দিয়েছিলাম সে কথাটা হারিয়ে যাচ্ছে, এবং সেটা হারিয়ে যেতে যেতে হৈমন্তী বিকেলে যেখানে পাতা ঝরে যায়, সেই পাতা ঝরার মৌসুমে চলে যাচ্ছে আমার ঝরে যাওয়া কথাগুলো। এবং পরিণত হওয়ার যে চুপ কথা, সে পরিণত হওয়ার চুপ কথাও তিনি
এখানে লিখেছেন কত সুন্দরভাবে, দেখুন, কুড়ি থেকে ফুল হতে থাকা কথার ভেতর ঝরে যাবার গোপন সূত্র গাঁথা। আরো একটা লাইন না বললেই নয়, কি সুন্দর লিখলেন, কথাদেরও ইচ্ছে ছিল কথার মুখোমুখি হব। কথারাও চায় কথার মুখোমুখি হতে, তার কাছে কৈফত চাইতে চায়। এবং আরো একটি সুন্দর নৈসর্গিক একটা অনুভব চিত্র তিনি আমাদের দিয়েছেন। সেটা হচ্ছে যে হৈমন্তী বিকেলের জাফরান রঙে ডুব দিয়ে লজ্জাবতী লতার মতো সন্ধ্যা উঠে আসে। যেন সেই জীবনানন্দের পরম্পরা, যে পরম্পরা আমাদের রক্তে রক্তে, আমাদের কবিদের মজ্জায় মজ্জায়, সেই পরম্পরার কথা কোথাও কোথাও তুলিতে যেন সেই ধরনের আঁচড় এটা মনে পড়ে যায় এই ধরনের লাইন পড়লে। আমি আগের দিনও বলেছিলাম জীবনানন্দের কথা, যে অনুভব চিত্র নিয়ে আলোচনা করতে গেলে, চিত্ররূপময়তা নিয়ে আলোচনা করতে গেলে, যে তাকিয়ে দেখার আনন্দ থাকে রমেনদার ভাষায় কবিতার মধ্যে, তাকিয়ে দেখার আনন্দ ঠিক এই এই জায়গাগুলো থাকে, যেখানে মনে হয় যেন হঠাৎ করে দুটো লাইন আমার চোখের সামনে ভিজুয়ালাইজ হয়ে গেল, আমি সেটা দেখতে পেলাম, আমিও যেন তার সঙ্গী হলাম, আমিও তার সাক্ষী হলাম, এইটা মনে হয়। আমি তেমনি একটি মায়া ভরা কবিতা, ওনার কতগুলো সিরিজ আছে, যেমন বকুল একটি সিরিজ, তেমনি ভাবে আহ বাড়ি বলেও সিরিজ আছে। আমি মায়াবাড়ির 10 নম্বর কবিতাটা আপনাদের কাছে রাখবো। ছোট্ট কবিতা, কিন্তু কি অসাধারণ কবিতা, কম্প্যাক্ট, একটা জমে যাওয়া ক্ষীরের মতো কবিতা। সেই কবিতাটা হচ্ছে এখানে, মায়াবাড়ি 10। হাতছানি মেখে মায়াবাড়ি মধুকোষ ভাঙছে, পলির ফিসফিসের ভিতর জবা টগর জুঁই বালিকা বিনুনির মতো ঝুলছে ফোনের তার, সমস্ত জাগরণ যেন আজ ভানুমতির খেল। আত্মভুক চতুরাশ্রম রাতের চারণ লিখে রাখে, গুঁড়ো গুঁড়ো আশা পাখোয়া যে চাট মেরে যায়, কুলুঙ্গি থেকে বাস্তু তক্ষক নাম ধরে ডাকে, ঠিকানা লিখতে গিয়ে ভ্রম ঘাম মুছি বারবার, গোলার্ধে মায়াবাড়ি রক্তপদ্ম কবিতা সাজায়। এই যেন কবির আত্মকথা, একটা পিছু টানের কবিতা। সমস্ত সমস্ত জাগরণ যেন তার কাছে ম্যাজিক মনে হয়। এই যে সকালের যে হাতছানি দিয়ে মায়াবাড়ি মধুকোষ ভাঙছে, এই সমস্তটা বালিকা বিনুনির মতো ঝুলছে ফোনের তার, তার সাথে পলির ভেতর ফিসফিসের ভেতরে, পলির ফিসফিসের ভেতর জবা টগর জুই, এই যে বিসর্গটা তিনি এঁকেছেন, সেটাকে তার মনে হয়েছে যে এটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট, একটা একটা কি বলবো আমি, ইন্দ্রজালিক ভোর। এবং সেখানে তিনি কতগুলো কথা তিনি এনেছেন, আশা আকাঙ্ক্ষার কথা তিনি রেখেছেন। এই যে আত্মভুক চতুরাশ্রম রাতের চারণ লিখে যায়, গুঁড়ো গুঁড়ো আশা পাখোয়া যে চাটি মারে। এখানে পাখোয়াজ আমরা জানি এটা মৃদঙ্গের মতো একটা বাজনা, বাদ্যযন্ত্র, কিন্তু পাখোয়াজ কি শুধুই বাদ্যযন্ত্র? সেখানে পাখোয়াজ কিন্তু একটা ধৃষ্টতার কথাও বলে, একটা অসবরতার কথাও বলে। তাহলে কবি কি শুধু পাখোয়াজটাকে একটা যে আওয়াজ বলেই রাখলেন পাঠকদের কাছে, নাকি ওই রাতের চারণ লিখে রাখে আত্মভুক, সেখানে তিনি কামনা বাসনার কথা বললেন? কবি কিন্তু এটা এখানে রেখে গেলেন আমাদের কাছে। এবার কবিতার ব্যঞ্জনা যে যেভাবে যেমন ভাবে করবেন ঠিক সেভাবেই। এবং একটা কথা হচ্ছে ভ্রমের ঘাম, আমার ঘাম মুচ্ছি আমি, একটা শিহরণ হচ্ছে আমার, আমার টেনশন হচ্ছে, কিন্তু সেটা ভ্রম, সেই ভ্রমের ঘামটাকে তিনি মুছছেন। এবং কুলুঙ্গি থেকে বাস্তু তক্ষক, আমরা বাস্তু সাপের কথা জানি, অদ্ভুত সুন্দর গ্রামীণ এ মায়াবাড়ি তো সত্যিই মায়াবাড়ি, বাস্তু তক্ষক কুলুঙ্গি থেকে নাম ধরে ডাকছে, এই যেন পিছু টান, এই যেন বিবেক, এই যেন আত্মীয় কেউ আমাকে পিছু টানছে, এই এই মুহূর্ত ছেড়ে যাস না। রক্তপদ্ম কবিতা, এটা সাজানোর এই যে রক্তপদ্ম কবিতা সাজায়, এটা কি তিনি বলছেন যেন জীবনটাই যেন একটা কবিতার মতো, একটা রক্তপদ্ম কবিতার মতো তার জীবনটা হাসছে। একটা অসম্ভব সুন্দর কবিতা,
আমি 6 নম্বর কবিতায় যাব। এখানে একটা মস্ত বড় অভিমানের কবিতা। আমি এই কবিতা রাখলাম, অভিমান তো আর প্রেম অভিমান সুদীপ্ত দার পুরো একদম নিজস্ব বিচরণ ভূমি। কিন্তু এই কবিতা আমি রেখেছি একটা অদ্ভুত সুন্দরভাবে কবিতার নামকরণ এবং কবিতার শেষ লাইনটা আমি পড়ছি আপনাদের কাছে। কবিতাটির নাম হচ্ছে জোকার। তুমি তুমি আলো হয়ে গেলে আমি ঝলসানো চোখের গল্প বলি। তুমি কৌতুক ভাবো এই মহা সংসারে আমাকে জোকার বানিয়ে। তুমি হেসে খুন পাঁজরের ছুঁচে বোনা এই কুন্দ ফুলের মালা পরাবো কাকে। স্বগতোক্তি। যাই করি সেই সোনার হরিণ যেন কিছুতেই আমার হয় না, নিজের হয় না। সারাটা জীবন শুধু সোনার হরিণের পেছনেই ছুটে বেরোনো আমাদের চলছে। আজকের অনুষ্ঠানে অনেকেই আছেন দেখছেন, অনেকে কমেন্টস করেছে, আমার খুব ভাল লাগছে। অন্যরা কেউ কিছু নেবেন না, তারা প্রতিদিন আমার সঙ্গী সাথী, খুব আমার কবিতা জীবনের একদম প্রথম দিককার সাথী। তমাল তমাল আজকের আমার এই অনুষ্ঠান দেখছে, এইটা আমার কাছে খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো এটা। ভালো থেকো তমাল। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে তিনি জোকার, সবাই বোধহয় আমরা আমাদের নিজেদের কাছে জোকার, সব কিছু করে যাই, তবু কেউ যেন কোথাও যেন মন পায় না, সেই মরীচিকা যেন সেই মারিচের মতো আর্তনাদ আমাদের, বা এটা আছে আমাদের নিজেদের ভেতর, যে কারণ কোথাও ঠিক যা পাওয়া উচিত ছিল তা পেলাম না, এবং আমাকে তুমি উপহাসই করে গেলে। অথচ আমি নিবেদিত ছিলাম তোমার কাছে, আমার নিবেদনে কোনো খাত ছিল না, কিন্তু তুমি আমাকে উপহাস করলে। আমি তোমাকে স্বপ্নের কথা যখন বললাম, যেখানে তিনি বলেছেন আমি ঝলসানো চোখের গল্প বলি, তখন তুমি আমাকে নিয়ে হাসছো, উপহাস করছো। এক অসম্ভব সুন্দর কবিতা, এবং একটা অভিমান, দুঃখের কবিতা, এবং সেই প্রেমকে খোঁজার একটা আকুল আকুল অবস্থা, আকুল যেটা সেটা কবি এখানে তুলে ধরেছেন কয়েকটি নির্মাণে। আমি 7 নম্বর কবিতায় আসবো। এটাও একটি অভিমান, কিন্তু তার মধ্যেও সেই যাওয়া না যাওয়ার একটা দ্বন্দ্ব দারুণভাবে কাজ করেছে এই কবিতাটায়। কবিতাটার নাম হচ্ছে অভিমান। এরই পরপর দুটো কবিতা আমি পাশাপাশি রেখেছি, কবিকে বুঝতেও একটু সুবিধা হবে। আজ শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লাগিয়ে ফেলেছি। বহুদিন পর অভিমান এসে জাঁকিয়ে বসলো, ইতিউতি দেখেই বলল, নাও হে, তৈরি হয়ে নাও। তৈরি হতে গিয়ে দেখি কাজলের দাগ, ফুলের নির্যাস, রাত জাগা কথা টুকরো আমাকে আমার পোশাকে এটুলির মতো লেগে আছে। তাদের ঝেড়ে ফেলি নির্দ্বিধায়। ঝরা অবাস্তবের টুকরোগুলো একটি বৃত্ত রচনা করে আমাকে ঘিরতে থাকে। ঠিক এই সময় লালন আমার দরজায় গান গায়। তুমি সংসার নামক চৌখুবি থেকে উঁকি দিয়ে দেখতে থাকো আমার পোশাক বদলের অনন্ত খেলা। দূরে দাঁড়ানো অনেক দিনের চেনা অভিমান খিলখিল করে হাসছে, তো হাসছেই। কবিরও যে অভিসারী মন, অভিমানের সাথেই তার চলে যাওয়ার কথা। অভিমান শক্তপোক্ত হয়ে তার দাওয়ায় একদম নিশ্চিন্ত এসে বলল, অনেক হয়েছে বাবা, এবার চলো তো আমার সাথে, চলো সেই স্বপ্নের রাজ্যে যাই। কবির রাজিও হলেন, সেই অভিসারী মুহূর্ত তার চাই, কিন্তু তাকে ঘিরে ধরছে সংসারের মায়া, কাজলের দাগ। কত সুন্দরভাবে কি কি ঘিরে ধরছে দেখুন। নিজেই কবিতার মধ্যে ঢুকে গিয়ে বলেছেন অপার্থিব, বা এই ঝরা অবাস্তবের কথা বলেছেন। আসলে তিনি বলেছেন যে তার গায়ে যে লেগে আছে কাজলের দাগ, ফুলের নির্যাস, রাত জাগা কথা টুকরো, যেন ফুলশয্যার কথা। ফুলশয্যা আমাদের প্রত্যেকের জীবনেই একবার করেই হয়, কিন্তু যারা রোমান্টিক, সুদীপ্তদার মতো রোমান্টিক, ফুলশয্যা মনে হয় বারবার হয়। তাই তিনি এই কাজলের দাগ, কথা টুকরো কথা, রাত জাগা কথা টুকরো, পুরো কথা নয়, টুকরো টুকরো কথা, ছোট্ট ছোট্ট নতুন নতুন মিতভাষী আলাপের মতো তিনি এই কথাটাকে ঝেড়ে ফেলতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না, এবং এইগুলোই তাকে আটকে রাখছে, একটা বৃত্ত রচনা করে তাকে ঘিরে থাকছে। এই সময় লালন এসেও উদাসী গান, বাউলের গান তার সামনে গাইছে। আর তুমি
সংসার নামক চৌখুপি থেকে আমাকে দেখছো আমার পোশাক বদলের অনন্ত খেলা। এই যেন রোজই একটা আমার প্রচেষ্টা আছে এটা অনন্ত খেলার, কিন্তু এটা আদতেও কিছু হচ্ছে না, পোশাক বদলাতে গিয়েও আমি পাচ্ছি না। এবং এই রোজ এই একটা খেলার মধ্যে আমাকে চলতেই থাকে। ঈশ্বর যেন এখানে, অভিমান যেন এখানে ঈশ্বর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈশ্বর যেন আমাকে পরীক্ষা নিচ্ছেন, যাবি কি যাবি না। আর আমি, এবং সেই চেরা অভিমান সে হাসছে আমার এই একটা, এই টানাপোড়েনের মধ্যে যে আমার দ্বন্দ্ব, সেইটা তিনি এই কবিতায় ফুটে উঠেছেন। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা। আমি এরপর একটা কবিতা আপনাদের কাছে পড়ে শোনাবো, 8 নম্বর কবিতা। সেই কবিতাটা একটা অদ্ভুত, অদ্ভুত আমি বলবো, অদ্ভুতই একটা বিষয় তিনি নিয়েছেন। কি সুন্দর কবিতাটা দেখুন। কবিতাটার নাম হচ্ছে ভাঙাচোরা নদী। তুই তো বলেছিলি তোদের গায়ে একটা ভাঙাচোরা নদী আছে, যার গায়ে বেতছলতার ঝোপে গুরুর পাখি বাসা আছে, কাঁচা পথের রাঙা ধুলোয় মিশে আছে পায়ের অফুরান ছাপ। কোথায়? কিছুই তো চোখে পড়ল না, কিছু বুনো মোষ ছাড়া। ভাঙা নদীর বুকের মাংস খোবলানো খাদান রহস্যের গল্প আছে, আর আছে ছোট ছোট বাংলো ও লজ। এখন গায়ের কথা বললেই শিউরে উঠিস, চোখে আঁচল চাপা দিয়ে তোর মাটির বাড়ির চারপাশের জমিতে ফুলের চাষের কাব্যি করিস। সব ছবি বুকের ভেতর ধরে রাখতে রাখতে নিজেই একটা ভাঙাচোরা নদী হয়ে যাস। অসম্ভব এক উচ্চারণ তিনি করলেন এখানে। একটা বদলের কবিতার ছবি তিনি আঁকছেন, যে একটা ভাঙাচোরা নদী আছে, যে নদীটা ঠিক শূন্যিবস্ত নয়। একটা ভাঙাচোরা নদী, একটা ভাঙাচোরা মন আছে, একটা ভাঙাচোরা প্রেম আছে, সেখানে পাখির বাসা আছে, অসংখ্য মানুষের পায়ের ছাপ আছে। কিন্তু কবি গিয়ে তা পেলেন না। কবি গিয়ে দেখলেন মোষের পায়ের ছাপ। তাহলে কি মৃত্যু আছে? তিনি মোষ বললেন কেন? হতে পারে সাধারণভাবে গ্রামে মোষ আহ, মানুষ পালন করে, লালন করে, তাদের চারণ করে, সে দাগ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কবি কি শুধু এই স্বাভাবিক কথাটুকু একটা দৃশ্যকল্পে এঁকে দিলেন, যে মোষের পায়ের দাগ দেখেছেন, নাকি অন্য কিছু বলেছেন? এই ভাঙাচোরা নদী তো আর নেই। এখন কি আছে সেখানে? এখন তিনি বলেন যে সেটা টুরিস্ট স্পট হয়ে গেছে। অসংখ্য ছোট ছোট বাংলো আর লজ আছে। তার মানে লোকে ভাড়া দিয়ে সেই সৌন্দর্যকে কিনতে যায়। আগে মানুষ যে ভালো লাগার টানে যেত, এখনো মানুষ ভালো লাগার টানে যায়, কিন্তু সেই ভালো লাগাটা কোথাও বিক্রি হচ্ছে, এবং এই বিক্রির মধ্যেই মৃত্যু আছে। যেখানে তিনি বলেছেন নদী গর্ভের খাদানের কথা, বালি তুলে 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 নদীকে যেন খোকড়া করে দেওয়া হচ্ছে। এবং সেই কথা বললে যাকে তুমি একটা সময় একটা স্বর্গীয় রূপ দিতে, আজকে তার কথা বললে তুমি মুখ চাপা দিয়ে শিউরে ওঠো। এবং বাড়ির পাশে যে দুখানি জমি আছে, সেই জমিতে ফুলের চাষের কাব্যি করো। একটা অদ্ভুত সুন্দর লাইন, ফুলের চাষের কাব্যি করো। সেখানে সব ফুল টুল দিয়ে সাজিয়ে একটা মেকি সংসার তুমি তৈরি করেছো, ভাঙাছো নদীর পাশে, তোমার গ্রামে, তোমার বাড়ির পাশে, যেখানে একটা কুমড়ো লতা বা একটা পুঁই শাক, একটু ধনে পাতা, দুটো লঙ্কার চারা, এই যে গার্হস্থ্য জীবনের যে ছবি, সেই ছবিটাকে তুমি বদলে দিচ্ছ ফুল চাষের মধ্যে দিয়ে। সেখানে বিভিন্ন রকমের ফুল দিয়ে দেখো কত সুখে আছি, কত শান্তিতে আছি, দেখানোর যে একটা চেষ্টা, এই যে বদল, কিন্তু বদলটা মন থেকে মেনে না নেওয়া, এটা খুব সুন্দর একটি কবিতা তিনি। এবং এই যে এখানে খুব সুন্দর একটা কি বলবো, মেনে নেওয়া, না মেনে নেওয়া, না মানিয়ে নেওয়া, এই সমস্তটাই কবিতার মধ্যে আছে, তাই আমি রাখলাম। এবং এই যে বদলে যাওয়া, বদলে যাওয়াও কবিকে খুবই ব্যথিত করে। আসলে আমরা একটা মানুষকে একরকম ভাবে চিনি, সাদাকে সাদা চিনি, কালোকে কালো চিনি, লালকে লাল চিনি, সবুজকে সবুজ চিনি। কিন্তু কখন যেন যে এগুলো যখন একটা ঘূর্ণ যন্ত্রের মধ্যে ঘুরতে থাকে, তখন যে কি দাঁড়ায়, এবং কি কখন যে কে কিভাবে বদলে যাচ্ছে, সেটা দেখুন কবির মনে কতটা বাজছে। কবি সেটা বলছেন আমাদের কাছে তার বদলানো খোলস এই কবিতাটায়। আত্মবিস্তৃত নদীগুলিকে শঙ্খ লাগার গল্প বলতে বলতে চুলবিনুনি অন্ধকার থেকে গার্হস্থ উচ্ছ্বাস উঠে আসে। যে কুয়াশার জন্ম কথা জানে না, যে রৌদ্রের নিভৃতির গোপন দেখেনি, যে আলোর উন্মেষ লগ্নের কথা শোনেনি,
সে দেখে কথা না রাখা অলৌকিক ছায়া কেমন বিধে যেতে থাকে একের পর এক আত্মবিস্তৃত নদীর বুকে। আর কিছু অলৌকিক বাষ্পবিন্দু উড়ে যায় রাত জোনাকির পাতায় পাতায় পাখায় ভর করে। কিছু বদলানো খোলস ইতস্তত পড়ে থাকে ছড়ানো ছিটনো। কি সুন্দর কাব্যিক ভাবে এটা। তো নির্মাণের এই ভাবনাটা নির্মাণের দিক থেকে তো প্রতিবাদী একটা মোড়ক আসা উচিত ছিল, কিন্তু কি সফট, কি নরম, কি কোমল ভাবে তিনি বিষয়টাকে কবিতার মধ্যে নিয়ে এলেন। এবং কতগুলো কথা আমাদের কাছে অদ্ভুত সুন্দর লেগেছে। আত্মবিস্মৃত নদী, কি সুন্দর। আত্মবিস্মৃত নদীগুলোকে শঙ্খ লাগার কথা। নদীকে এখানে সাপের মতো দেখছেন, আর সাপের যে মিলন, যৌন মিলন, সেই যৌন মিলনকে আমরা শঙ্খ বলি। সেই শঙ্খ লাগা কে বলছেন একটা নদীর সঙ্গে যেন একটা নদী জড়িয়ে যাবে, এবং সেটাকে তিনি তুলনা করছেন চুলের বিনুনির সাথে। একটা নদী আর একটা নদীর সঙ্গে বেচিয়ে যাবে, অদ্ভুত একটা অনুভব চিত্র তিনি কি সুন্দর কবিতায় নিয়ে এলেন। নিয়ে এসে তিনি বললেন এই চুল বিনুনি অন্ধকার থেকে গার্হস্থ উচ্ছ্বাস উঠে আসে। প্রেম যৌনতার মধ্যে দিয়ে যে গার্হস্থ, তার মধ্যে তিনি উচ্ছ্বাস দেখছেন, সেই উচ্ছ্বাসটা উঠে আসে। কিন্তু যে কুয়াশার জন্ম কথা জানে না, যে পুরনো দিনের কথা জানে না, রৌদ্রের নিভৃতির গোপন দেখেনি, যে আলোর উন্মেষ লগ্নের কথা শোনেনি, সে দেখে কথা রাখা না রাখার অলৌকিক ছায়া। ছায়া তো অলৌকিকের মতনই, তাকে তো ধরা যায় না, কিন্তু সে সবসময় থাকে। কিন্তু সেখানে একটু মেনশন করলেন অলৌকিক ছায়া, এবং আরেকবার বলেছেন অলৌকিক বাষ্পবিন্দু। দুবার কথাটা ইউজ করেছেন অলৌকিক। এবং একটা অদ্ভুত সুন্দর লাইন বলেছেন, রাত জোনাকি, আমরা জোনাকি বলি, সেটাকে কি সুন্দর বললেন, রাত জোনাকি। আমি আমার একটি লেখায় এটাকে বন জোনাকির কথা বলেছিলাম, আমি আবার নতুন করে সুদীপ্ত দার কবিতা এটাকে পেলাম রাত জোনাকি। কিছু বদলানো খোলস, বারবার মানুষ, তার ইতিহাস নেই, তার ঐতিহ্যের বহমানতা নেই, সে বারবার খোলস বদলায়। কত এখানে যে বেইমানি এর কথা, আর এই যে তিনি বলছেন বিবেকহীনতার কথা, উৎসের কথা, শিকড়ের কথায় তিনি বলেছেন ওইখানে আমাদের জন্ম কথায়, যে জায়গাটা এই কুয়াশার জন্ম কথা। এবং আহ, এই অলৌকিক বিষয়টাকে তিনি যেন একটা জায়গায় অলৌকিক কথাটাকে তিনি দুবার বললেন। এইটা আমার মনে হয়েছে যে এটা তিনি বিশ্বাস করেন না যে মানুষ সত্যি এরকম হতে পারে, তাই তার অবিশ্বাসী মন এটাকে অলৌকিক বললেন দুবার ইউজ করলেন কবিতার মধ্যে। হ্যাঁ, যে এটা ঠিক জীবন্ত নয়, ছোঁয়া যায় না। এই এই বিশ্বাসঘাতকতাকে, এই অবিশ্বাসটাকে যেন ছোঁয়া যাচ্ছে না। বদলে যাওয়া মানুষ বা বদলে যাওয়া সমাজ, দুটোর মধ্যেই কবি বলতে পারেন যাকে তিনি এখন ঠিক চিনতে পারছেন না। এবং সরীসৃপের সাথে তুলনা করেছেন, যেখানে একটা গা ঘিন্নের ব্যাপার থাকে, আমি প্রথমেই বলেছিলাম, দিয়ে সাপই তো খোলস বদলায় আবার নতুন করে। এইটাকে কত সুন্দরভাবে কবিতা তিনি নিয়ে এসছেন, এই জন্যই আমি এখানে বেছি। এবং কবির অদ্ভুত অদ্ভুত কিছু জায়গা আছে, সব কবিতা তো পড়া সম্ভব না। আমি একটি কবিতার 3টি লাইন পড়বো, সেখানে 3টি লাইন দেখবেন কত সুন্দর। কবিতার নাম হচ্ছে জামা। জামা কবিতা থেকে আমি 3টি লাইন পড়বো। জামার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে মানুষটা, মানুষটার ভিতর থেকে জন্ম নিচ্ছে এক নদী, নদীর পাড়ে কাঠকুটোর জালে ফুটছে গরম ভাত। কোথা থেকে একটা অনুভব চিত্রকে কোথা থেকে নিয়ে এসে বাস্তবতার মধ্যে ফেললেন। জামার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে মানুষটা, মানুষটার ভিতর জন্ম নিচ্ছে একটা নদী, আর নদীর পাড়ে কাঠকুটোর জালে ফুটছে গরম ভাত। ব্র্যাভো কবি, অসম্ভব ভালো কবিতাটা। পুরোটা আমি পড়লাম না, এখান থেকে আর সব কবিতা পড়তে পারছি না আমি। এই কবিতাটা, এই লাইনটা এত সুন্দর আমাকে টানছিল, মনে হচ্ছিল আপনাদের কাছে এই কবিতার লাইনটাকে একটু বিশেষভাবে উল্লেখ করা দরকার, আমি তাই করলাম। আমি 10 নম্বর যে কবিতাটি পড়তে চলেছি ওনার, সেটি হচ্ছে হৃদয়। পৌরাণিক রোদ্দুর পেতে শুয়ে আয়েশ করছিল একটি শ্বাস, বেচারি একটা হৃদয় ভিক্ষা চেয়ে উন্মাদ। তারপর ছড়িয়ে থাকা পাখির পালকের মতো কোমল ইচ্ছেগুলো কুড়িয়ে ময়ূর হবার স্বাদ মেটায়। কি সুন্দর, অসম্ভব ভালো কবিতা।
আচ্ছা, দেখা যাচ্ছে আমাকে? একজনকেও একটু বলবেন তো। পৌরাণিক রোদ্দুর, একটা অনুভব চিত্রের কবিতা। কত সুন্দর পুরনো দিন, তার সমাজ, সেই যে একটা অর্থোডক্স মানসিকতা, সবকিছু হয়ে গেছে আয়েশ করে, জমিদার বাড়ির জমিদারের মতো আয়েশ করে শুয়ে আছে একটা শ্বাস, একটা নিঃশ্বাস শুয়ে আছে পৌরাণিক রোদ্দুরে, রোদ্দুর পেতে আয়েশ করছে। তার আর কোনো কিছু করার নেই, যেন এই এই স্থবির জগতের মধ্যেই তার বিচরণ সেটা থেকে যাচ্ছে। এবং বেচারি একটা হৃদয় ভিক্ষা চেয়ে উন্মাদ, এবং যা তিনি মানেন না, ওই অচল আয়তন ভাঙতে চাইছেন তিনি, বেরিয়ে যেতে চাইছেন। থ্যাংক ইউ শান্তাদি। যা হার মানে না, যে উঠতে চায়, অচল আয়তন ভেঙে এগিয়ে যেতে চায়, হৃদয়ের যে ধুকপুকুনি, সেই ধুকপুনির সঙ্গে মেতে ওঠার গল্প। এবং সেখানে তিনি ময়ূর হতে চান, সুন্দর প্রতীক হতে চান, সুন্দর শাশ্বত সুন্দর হতে চান। এই অর্থোডক্স মানসিকতা বা এই পচা গলা অচলায়তন ভেঙে সেটা তিনি করতে চান তার মনের মাধুরী মিশিয়ে, অন্যান্য পাখির পালক কুড়িয়ে, অন্যান্য পাখির পালক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অর্থাৎ এখানে সুখ আছে, এখানে দুঃখ আছে, এখানে যন্ত্রণা আছে, এখানে ঘৃণা আছে, এখানে বেদনা আছে, এখানে স্নেহ আছে, এখানে মায়া আছে। এই সমস্তগুলো যেন পাখির পালকগুলো ছড়িয়ে থাকার জন্য, পাখির পালকগুলো এক একটা অনুভূতি আমাদের, সেই অনুভূতিকে নিয়েই তিনি মানুষ হতে চান। হৃদয়, সত্যিকারের একটি হৃদয়বান মানুষ হতে চান কবি। এরই বোধহয় বার্তা এখানে আমাদের কাছে দিয়ে গেলেন। আমি একদম শেষ দিকে এসে গেছি, শেষ যে কবিতাটি পড়ব এখানে, আহ, কবির যে আত্মকথাটা, যেটা আমি বারবার বলি যে কবির মধ্যে খুঁজে পেতে হয় আমাদের, সেখানে তিনি একটি কবিতায় বলছেন, প্লাবন কবিতায়, ভেসে যাব জেনেও, ভেসে যাব জেনেও গ্রাম্য আল ভাঙা বাউল হতে পারি না, বলতেই শিখলাম না যা গেছে তা যাক। ভেসে যাব জেনেও গ্রাম্য আল ভাঙা বাউল হতে পারি না, বলতেই শিখলাম না যা গেছে তা যাক। তিনি বাউল হতে পারবেন না, তিনি বাউল মনটা আছে, তার যে পিছু টান, সেই পিছু টান, বাউলের মতো তিনি সংসারের মধ্যেই থাকতে চান, কিন্তু তার মতো উদাসীন নয়। নিজের ঘর বাড়ি, চন্দ্র সূর্য, সুখ দুঃখ, নানা অনুভূতি নিয়ে তিনি সংসারের মধ্যেই থাকতে চান। অর্থাৎ সংসার মানে এখানে শুধুমাত্র আপনার আমার সংসার নয়, এখানে সংসার মানে বৃহত্তর সংসার, মানুষের সংসার। সেই সংসারের মধ্যে, চাওয়া পাওয়ার মধ্যে, পাওয়া না পাওয়ার মধ্যে, কখনো প্রেম, কখনো সব ভালোবাসা, সমস্ত কিছু ভুলে এই ধরাতে আপনার আমার মধ্যে বিভিন্ন মায়ায় তিনি জড়িয়ে থাকতে চান। এই তার চাহিদা। সুদীপ্তদার কবিতা আমি যতটা পারলাম আমার মতো করে আপনাদের কাছে রাখলাম। বকুল থেকে মায়াবড়ি, মায়াবাড়ি, বকুল, মায়াবাড়ি, আহ, থেকে শুরু করে প্রেম, ভালোবাসা, তার বাউল হওয়ার ইচ্ছা, তার পিছু টান, সারা জীবন কবিকে আরো আরো সৃষ্টি করতে সহায়তা করুক। এবং আমাদের প্রতিদিন সকালে আমরা যেমন একটা কবিতা পড়ি, এবং সেটা তার এই এই সরস্বতীর আশীর্বাদ তার প্রতি থাকুক। আমি বলেছিলাম একদিন কবিতা সুদীপ্তদাকে, সুদীপ্তদা এই কিভাবে এটা সম্ভব? সুদীপ্তা বলেছিলেন, জানো আমার একটা নিজস্ব সময় আছে ভোরবেলা, সেই সময়টুকু কারণ না, সেই সময়টুকু আমার, এবং আমার বলতে যেটা মূলত কবিতা, সেইখানে যেন তার একটা অদ্ভুত ঘোর, অদ্ভুত একটা সৃষ্টির, সৃষ্টিতে মেতে থাকার যে আনন্দ, যেন সেখানেই তার সমস্ত স্বরলিপিগুলো গাঁথা হয়, বাঁধা হয়। সারে গামা পার যে পারমুটেশন কম্বিনেশন, তার মধ্যে দিয়ে প্রতিদিন সুদীপ্তদা সৃষ্টি করে থাকেন এক একটি কবিতা, এক একটি উচ্চারণ, যা আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে, আমরা মুগ্ধ চোখে দেখি। সুদীপ্তদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরো অনেক অনেক কবিতা আমাদের উপহার দেবেন এই কথা বলে আজকের মতো এই অনুষ্ঠান আমি শেষ করছি। শেষ করার আগে বলে রাখছি,
যে আগামী, আমার যেমন বলেছিলাম সোম আর শুক্র, কিন্তু সোমবার দিন আমি কোনো অনুষ্ঠান করছি না। এই কারণেই করছি না, যেহেতু তার পরের দিনই সরস্বতী পুজো আছে, অনেকের ব্যস্ততা থাকবে। তাই একেবারে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আগামী শুক্রবার। সেদিন আরও একজন কবি, শুভ মিত্র, আমার অত্যন্ত বড়নগরের বড়নগরবাসী, তিনি অত্যন্ত প্রিয় কবি, শুভ মিত্রর কবিতা নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হব। চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।